স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস থ্রির আবার কিছু কোশ্চিন সলভ করছি। আমরা তো প্রি অঙ্কুর থেকে ক্লাস ফোর পর্যন্ত অঙ্কগুলো মেকআপ করছি। এখন আমরা প্রশ্নোত্তর সলভ করছি। দেখো, এগুলো মুখে মুখে বলবো, তোমরা খাতা কলম বার করে লিখতে থাকো। এখানে দেখো, অনুশীলনী 31 আছে। নিচের জ্যামিতিক বিষয়গুলি চিত্র দাও। হ্যাঁ, বিন্দু, তল, রেখা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, বিষমবাহু ত্রিভুজ, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী, সমকোণী, এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম। এই যে দেখো তোমরা, হ্যাঁ, এখানে আমাদের আছে। আরেকগুলো দেখিয়ে দিচ্ছি। জ্যামিতিক দেখো, এই যে জ্যামিতিক চিত্রের সাথে পরিচয়, হ্যাঁ, পাঠ 25। তোমরা আগের শ্রেণীতে জ্যামিতিক চিত্রের কিছুটা ধারণা পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ, এখানে আর একটি বিস্তারিত ধারণা দেব তোমাদের। নিচের জ্যামিতিক কিছু প্রাথমিক চিত্রের ধারণা দেওয়া হলো। যেমন বিন্দু, একটু আগে বলছিলাম তোমাদের, বিন্দু যে জ্যামিতিক চিত্রের শুধুমাত্র অবস্থান আছে, এর কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। এই যে এখানে, এই যে বিন্দু, এটা এখানে একটি বিন্দু এটা। হ্যাঁ, তারপর দেখবে, এই যে মনে রাখো, এখানে মনে রাখবে কি আছে, যে যে কথাটির অর্থ ভূমি, যে কথাটির অর্থ ভূমি। আর মিতি কথাটির অর্থ মাপ, মিতি কথাটির অর্থ কি হলো, মাপ। তাহলে জ্যামিতি হলো ভূমির মাপ বা নানান আকার আয়তনের মাপ, এগুলো হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা জ্যামিতিটা একটু পড়ে নিচ্ছি। এরপরে চলে আসো, দেখো রেখা। রেখা হচ্ছে যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ বা উচ্চতা নেই, তাকে রেখা বলবো। তাহলে রেখা যে জ্যামিতিক চিত্রের কি আছে, শুধু দৈর্ঘ্যটা আছে, লম্বাটা আছে। হ্যাঁ, কোনো প্রস্থ বা উচ্চতা নেই, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে আমরা রেখা বলবো। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখতে হবে তোমাদের, ঝরঝরা ঝরঝরা মনে রাখতে হবে। হ্যাঁ, আবার দেখো, এই যে রেখা আমাদের, এই যে ক থেকে খ, এই যে রেখা, এই যে রেখা, এদিকে তীর আছে, এদিকে তীর নয়, এটা একটা রেখা। আর রেখা হচ্ছে আমাদের দুই ধরনের। রেখা আমাদের কয় ধরনের? দুই ধরনের। দেখো, দুই ধরনের। এক নাম্বার সরলরেখা, দুই নাম্বার হচ্ছে বক্ররেখা। হ্যাঁ, সরলরেখা কি বলছে, যে রেখাকে উভয় দিকে বাড়ালে বেঁকে যায় না, তাকে সরলরেখা বলে। কি হবে আমাদের, যে রেখাকে আমাদের যদি উভয় দিকে, হ্যাঁ, বাড়ানো যায়। দেখো দেখো, কি রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরলরেখা আর একটা বক্ররেখা। সরলরেখা হচ্ছে যে রেখাকে উভয় দিকে বাড়ালে বেঁকে যায় না, তাকে আমরা সরলরেখা বলি। যেমন এখানে ক খ একটা সরলরেখা, ক খ একটা সরল রেখা। হ্যাঁ, এখানে খ সরলরেখা। দেখো, এবার দ্বিতীয় হচ্ছে বক্ররেখা। বক্ররেখা আমাদের কাকে বলে দেখে নাও। বক্ররেখা যে রেখা এঁকে বেঁকে চলে, তাকে বলবো বক্ররেখা। তাকে কি বলবো? বক্ররেখা। হ্যাঁ, তাহলে বক্ররেখা হচ্ছে যে রেখা এঁকে বেঁকে চলে, তাকে বলে বক্ররেখা। এই যে ক থেকে খ, এই যে দেখো ঢেউ খেলানোর মতো এরকম এঁকে বেঁকে চলছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বক্ররেখা। এখানে ক খ হলো বক্ররেখা, ক খ হলো বক্ররেখা। আবার জ্যামিতি পড়ে নিচ্ছি, ক্লাস থ্রির জ্যামিতি আমাদের এটা। হ্যাঁ, ক্লাস থ্রির আমাদের জ্যামিতি। দেখো, তারপর আমাদের আছে তল। কি আছে আমাদের? তল। তলে বলছে যে যে তল, এখানে তল বলছে যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা বা বেধ নেই, উচ্চতা বা বেধ নেই, তাকে আমরা বলবো তল। হ্যাঁ, তো তাকে আমরা কি বলবো, আমরা তল বলবো। যেমন বইয়ের উপরের অংশ বা নিচের অংশ, ঘরের মেঝের উপরের অংশ, এগুলো সবই তল। তাহলে কি হচ্ছে, বইয়ের এই যে আমরা বইটা আছে, এটা উপরের অংশটা তল একটা, বা ঘরের মেঝের, হ্যাঁ, এগুলো তল। হ্যাঁ, তল দুই ধরনের, একটা হচ্ছে সমতল, একটা বক্রতল। হ্যাঁ, মনে রাখবে, সমতলের উপর দিয়ে যদি কোনো রেখা টানা হয়, তা হবে সরলরেখা। একটা রেখা যদি সমতল দিয়ে এরকম টানি লম্বা করে, তাহলে সমতলের উপর দিয়ে টানলে রেখাটা হবে সরলরেখা। হ্যাঁ, এবার দেখো, সমতল কি, যে তল সমান, হ্যাঁ, এবড়ো খেবড়ো বা উঁচু নিচু নয়, তাকে সমতল বলে। তাহলে সমতল হচ্ছে যে তল সমান বা এবড়ো খেবড়ো বা উঁচু নিচু নয়, তাকে সমতল বলবো। যেমন, হ্যাঁ, বইয়ের উপর বা নিচের অংশ, বইয়ের উপর বা নিচের অংশ, যে তল সমান এবড়ো খেবড়ো বা উঁচু নিচু নয়, তাকে সমতল বলে। হ্যাঁ, যেমন বইয়ের উপর বা নিচের অংশ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমতল। এই যে সমতল, এই তলটা হচ্ছে আমাদের সমতল, এটা আমাদের সমতল, এদিকে সমতল। হ্যাঁ, যেমন আমাদের টেবিলের উপর একটা সমতল। টেবিল টেবিল যদি সমতল হয়, হ্যাঁ, এইভাবে তাহলে মনে রাখবা তোমরা। হ্যাঁ, এরপরে দেখো, বক্রতল। বক্রতল কাকে বলছে, বলছে যে তল সমান নয়, হ্যাঁ, এবড়ো খেবড়ো বা উঁচু নিচু, তাকে বক্রতল বলে, তাকে বক্রতল বলে। যেমন ঢেউ খেলানো টিনের উপর বা নিচের অংশ, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বক্রতল। বুঝতে পারছো? তাহলে যে তল সমান নয়, যে তল সমান নয়, এবড়ো খেবড়ো বা উঁচু নিচু, তাকে আমরা বক্রতল বলবো। যেমন ঢেউ খেলানো টিনের উপর বা নিচের অংশ। দেখো, যে এই যে ঢেউ খেলানো টিনের অংশ, হ্যাঁ, এই যে ঢেউ ঘোরানো টিনের অংশ, তাহলে এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বক্রতল। দেখো, মনে রাখবা, এখানে একটা পয়েন্ট আছে, মনে রাখবা। বলছে বক্রতলের উপর দিয়ে যদি কোনো রেখা টানা হয়, হ্যাঁ, যদি কোনো রেখা টানা হয়, তা হবে বক্রতল, এই বক্ররেখা হবে।
বক্রতলের উপর দিয়ে যদি কোনো রেখা টানা হয় তা হবে বক্ররেখা। তাহলে বুঝে গেল বক্ররেখা। এটা হচ্ছে বক্ররেখা আমাদের ঢেউ খেলানো টিন। হ্যাঁ, ঢেউ খেলানো টিন, এই যে ঢেউ খেলানো টিন। হ্যাঁ, এরপরে আমরা চলে আসবো ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে? বলছে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কি? তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সামন্তরিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে আমাদের একটা ত্রিভুজের চিহ্ন আছে, দেখো ক খ গ। এই যে এখানে একটা ক হলো শীর্ষবিন্দু, খ হলো শীর্ষবিন্দু, গ হলো শীর্ষবিন্দু। আর এই যে ক খ একটা বাহু, খ গ একটা বাহু, গ ঘ একটা বাহু। এই ত্রিভুজের তিনটা বাহু সমান, এটা সমবাহু ত্রিভুজে বলা হয়। এটা তিনটা বাহু সমান, ক খ গ ঘ বা খ গ গ ঘ এগুলো সবই সমান, তাই এই সমবাহু ত্রিভুজে বলা হয়। দেখে নাও এখানে, এখানে ক খ গ একটি ত্রিভুজ, এর তিনটি বাহু ক খ, এই যে ক খ, এই যে খ গ, এই যে গ খ বা ক ঘ। হ্যাঁ, তারপর তিনটি কোণ, এই যে ক কোণ, খ কোণ, গ কোণ। হ্যাঁ, তারপর আমাদের তিনটি শীর্ষবিন্দু বা মিলন বিন্দু বলা হয়, যে ক শীর্ষবিন্দু, খ শীর্ষবিন্দু, গ শীর্ষবিন্দু। এগুলো তো আমরা দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা এগুলোকে করবা। এরপরে আমরা চলে আসি পরের পেজ। এখানে আবার দেখো, এটা আমরা জ্যামিতি ক্লাস করছি, ক্লাস 3 জ্যামিতি ক্লাস। হ্যাঁ, এগুলো পড়ানো হয়েছিল আগেও। দেখো, ত্রিভুজকে বাহু হিসেবে তিন ভাগে ভাগ করা আছে। কয় ভাগে ভাগ করা আছে? বাহু হিসেবে ত্রিভুজকে বাহু হিসেবে তিন ভাগে ভাগ করা আছে, তিন ভাগে ভাগ করা আছে। ক সমবাহু ত্রিভুজ, কি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। খ সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজ। গ নম্বরটা আমাদের আছে বিষমবাহু ত্রিভুজ। কি? বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজকে কোণ হিসাবে তিনটি ভাগে ভাগ করা আছে, কোণ হিসাবে তিনটি হিসাবে ভাগ করা আছে। দেখ, ত্রিভুজকে কোণ হিসাবে কটি ভাগে ভাগ করা আছে? তিনটি ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমকোণী যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। সূক্ষ্মকোণী যে ত্রিভুজের কোণগুলি 90 ডিগ্রির নিচে, 60 হতে পারে বা 45 বা যে কোনো হতে পারে, মানে 90 ডিগ্রির নিচে হবে, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রির উপরে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। দেখো, এবার দেখো এই যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান এবং কোণগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণের 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলে। প্রতিটা বাহু, এই যে ক খ গ খ গ গ ক, এগুলো তিনটা বাহু কিন্তু সমান। তাহলে সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, হ্যাঁ, আর কোণগুলি পরস্পর সমান, প্রতিটা কোণের 60 ডিগ্রি, তাকে সমবাহু ত্রিভুজ বলি। হ্যাঁ, যেমন ক খ গ একটি সমবাহু ত্রিভুজ, এর এখানে ক খ খ গ এবং ক ঘ তিনটি বাহু, ক খ গ তিনটি কোণ, ক খ গ তিনটি শীর্ষবিন্দু। তাহলে এখানে ক খ গ এগুলো হচ্ছে কোণ, আবার ক খ গ এগুলো শীর্ষবিন্দু, ক খ খ গ গ ক এগুলো হলো বাহু। তাহলে এটা সমবাহু ত্রিভুজ। বুঝে গেল সমবাহু ত্রিভুজ? তো সব বুঝে দেওয়া আছে। এরপরে আমরা চলে আসবো সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু মানে যার দুটা বাহু সমান, সমদ্বি দ্বি মানে দুটা। আর যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান, দুটি বাহু, যে যে ক খ আর ক গ, এই দুটা বাহু সমান। হ্যাঁ, বলছে সমান এবং ভূমি কোণ দুটি সমান। ভূমির এই যে এই কোণ দুটা, এটা 45 45 করে হয়। হ্যাঁ, ভূমির কোণ দুটি সমান, তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো, বলি। হ্যাঁ, বা বলি এখানে ক খ গ সমদ্বিবাহু ত্রিভুজ, ক খ ক গ বাহু, খ ভূমি খ গ, আর এখানে খ আর গ। দেখো, এই যে ক খ গ, ক খ গ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, মনে রাখবা, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বা একত্রের মান হয় 180 ডিগ্রি। কত হয়? এই যে এই ক কোণটা, খ কোণটা আর গ কোণটা, এই তিনটা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। কত হবে? 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের হোক, যে কোনো ত্রিভুজেরই যদি যোগ করি আমরা তিনটা কোণকে, তাহলে 180 ডিগ্রি হবে। মনে রাখবে, কোণের মান, হ্যাঁ, কোণের যদি আমাদের নাম দেওয়া হয়, যে বিন্দুতে কোণ তৈরি হয়েছে তার নামে। এখানে যেমন দেখো, এই কোণটাকে যদি বলি তাহলে খ ক গ বলতে পারবো, খ ক গ। এই কোণটার নাম বললে ক গ খ, ক গ করে মাঝখানে রাখতে হবে। আবার এই কোণটার নাম বললে ক খ গ বা গ খ গ, মানে ওকে মাঝখানে রাখতে হবে, ওকে মাঝখানে রাখতে হবে। যেমন এটা থাকে, বলছে যে যে বিন্দুতে কোণ তৈরি হবে সেটি থাকে মাঝখানে, তাই খ মাঝে আছে। হ্যাঁ, তাহলে মাঝখানে রাখবো আমরা, সেটাকে কি রাখবো? মাঝখানে রাখবো। ক খ ক খ ক গ এগুলো সব বাহু। ভূমি খ গ, হ্যাঁ, যে খ, বুঝবা? এই যে এইভাবে চলবে আমাদের। হ্যাঁ, বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান এবং কোণগুলি অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। হ্যাঁ, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। হ্যাঁ, তো এইভাবে আমরা এগুলো কি করবো, তোমরা এগুলো দেখতে থাকো। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান, হ্যাঁ, অসমান এবং কোণগুলি অসমান, তাকে বিষমবাহু বলে। যে ত্রিভুজের তিনটি বাহু, আর যে বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান এবং কোণগুলি অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। যেমন যে ক খ গ, দেখো ক বাহুটা একটু ছোট, খ গ একটু বড়, আবার ক খ একটু মিডিয়াম। তার মানে এটা মিডিয়াম, এটা আমাদের ছোট, এটা সব থেকে বড়। তাহলে তিনটা বাহু কিন্তু আলাদা আলাদা হবে। এই যদি 5 হয়,
এই যে 8 হয়, এই হবে 6, 5 8 6, একটা একটা বললাম এমনি। হ্যাঁ, এইভাবে হয় এটা। তাহলে এগুলো দেখো, এখানে ক খ বা ক গ বা খ গ এগুলো কেউ সমান না, সবই অসমান। হ্যাঁ, এই যে কোণগুলো অসমান হবে, যেহেতু বাহুগুলো আলাদা আলাদা, তার মানে ক খ গ এই কোণগুলো অসমান হবে। তাহলে এই বিষমবাহু ত্রিভুজের কোণগুলো অসমান, বাহুগুলো অসমান। এবার কোণ কাকে বলে দেখো, কোণ বলছে দুটি সরলরেখা যদি দুই দিকে থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয়, মানে এই যে একটা এটা সরলরেখা আর একটা সরলরেখা, যে একটা সরলরেখা আর একটা সরলরেখা, এটা দুই জায়গায় দুই দিক থেকে আসে এক জায়গায় মিলিত হলো, যে খ জায়গায় মিলিত হলো, তাহলে ক খ ক এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোণ। হ্যাঁ, তাহলে দুটি সরলরেখা যদি একই দিকে থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে ওই বিন্দুতে যে চিত্র তৈরি হয় তাকে বললে কোণ। যেমন এখানে ক খ বা গ খ, ক খ বা গ খ, হ্যাঁ, দুটি সরলরেখা খ বিন্দুতে মিলিত হয়েছে, দেখো গ খ আর ক খ এই দুটা ওই খ বিন্দুতে মিলিত হয়েছে, তাই এখানে খ বিন্দুতে খ কোণ তৈরি হয়েছে। কোণ অনেক রকম হয়, কোণ আবার অনেক রকম হয়। কোণ কি কি হয় দেখো। কোণ আমাদের যেমন এখানে আছে একটা যে সমকোণ, সমকোণ হচ্ছে যে 90 ডিগ্রি কোণকে সমকোণ বলবো। কত ডিগ্রিকে? 90 ডিগ্রি কোণকে সমকোণ বলবো। এখানে দেখো ক খ গ 90 ডিগ্রি, যে ক খ গ, ক খ গ এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এটা এটা হচ্ছে একটা সমকোণ, এটা হলো সমকোণ। হ্যাঁ, তারপর দেখো সূক্ষ্মকোণ, এখানে ক খ গ একটি সূক্ষ্মকোণ, এর মান 90 থেকে কম হবে। এই 90 মানে এরকম কম, একটু 90 ডিগ্রি থেকে কম হলে এটা সূক্ষ্মকোণ। হ্যাঁ, মনে রাখবে যে বিন্দুতে কোণ তৈরি হয় সেই বিন্দু মাঝে থাকে, যে বিন্দুতে কোণ তৈরি হয় সেই বিন্দু কোথায় থাকে? মাঝে থাকে। হ্যাঁ, মাঝে থাকে। হ্যাঁ, বুঝতে পারছো? তারপর আমাদের দেখো ক খ গ, এই যে এটা সূক্ষ্মকোণ, এই কোণটাকে সূক্ষ্মকোণ বলা হয়। ক খ গ দেখো, হ্যাঁ, এটা 90 ডিগ্রি থেকে কম হবে, 90 ডিগ্রি থেকে কম হবে। সরল কোণ, হ্যাঁ, 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে, 180 ডিগ্রি করে সরল কোণ বলে। এখানে ক খ গ একটি এই সরল কোণ, একটি সরল কোণ। সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। হ্যাঁ, এখানে ক খ গ একটি সরল কোণ, এখানে ক খ গ, এই যে এখানে একটা সরল কোণ, এটা একটা সরল কোণ। তারপর দেখো স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে আমাদের কম, কোণকে স্থূলকোণ বলে। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, কোণকে স্থূলকোণ বলে। হ্যাঁ, স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, কোণকে স্থূলকোণ বলে, স্থূলকোণ বলে। এখানে ক খ গ একটি স্থূলকোণ, যার মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, 180 ডিগ্রি থেকে কম। এখানে এই যে ক খ গ এটা একটা স্থূলকোণ, স্থূলকোণ। তাহলে স্থূলকোণ কাকে বলে বলছে? যে 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, কোণকে স্থূলকোণ বলে, স্থূলকোণ বলে। এখানে ক খ গ একটি স্থূলকোণ, যার মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। প্রবৃদ্ধ কোণ, যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম, তাকে প্রবৃদ্ধ কোণ বলে। এই যে আমাদের প্রবৃদ্ধ কোণ, এই যে এটা চিত্রটা দেখো, ক খ গ এই কোণটাকে আমাদের প্রবৃদ্ধ কোণ বলে। আর এটা 180 থেকে বেশি হবে আর 360 থেকে কম, এই কোণটা খ কোণটা এখানে। এখানে ক খ গ একটি প্রবৃদ্ধ কোণ, যার মান হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম। তাহলে বোঝা গেল প্রবৃদ্ধ কোণটা 180 থেকে বেশি হবে আর 360 ডিগ্রি থেকে কম হবে, এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। হুম, বুঝতে পারছো এখানে? তাহলে এরপরে চলে আসবো আমরা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে দেখো, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ক খ গ, এখানে ক খ গ সমকোণী ত্রিভুজ, যার খ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বা এখানে সমকোণ। ক খ বাহুটি অতিভুজ। এটি সবচেয়ে বড় বাহু। এখানে ক গ কোণ দুটি সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি থেকে কম। দেখো এবার সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্ম অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজটা হচ্ছে যে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হবে। তাই 60 হোক, 70 হোক, 45 হোক, 95, যা 85 হোক, যাই হোক 90 থেকে কম হবে, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। যে ক খ গ এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, দেখে নাও এই কোণগুলো প্রত্যেকটাই 90 থেকে কম হবে। মনে রাখা দরকার, দেখবেন মনে রাখবে কি এই এই হিসাবে সমবাহু ত্রিভুজ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি বলে সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ? একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে ক খ গ সূক্ষ্মকোণী, এর ক খ গ সবই 90 ডিগ্রি থেকে কম, সবই 90 ডিগ্রি থেকে কম। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তাহলে 90 থেকে বেশি হতে হবে স্থূলকোণী ত্রিভুজের, আর 180 থেকে কম হতে হবে, 180 থেকে কম হতে হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এখানে ক খ গ স্থূলকোণী ত্রিভুজ, এর খ কোণটি 90 ডিগ্রি থেকে বেশি
কিন্তু 180 ডিগ্রি থেকে কম, অর্থাৎ স্থূলকোণ। স্থূলকোণ দেখো এই যে ক খ গ, এই যে এই কোণটা স্থূলকোণ, স্থূলকোণ। এখানে খ কোণটি 90 ডিগ্রি থেকে বেশি হয়, কোণটি 90 ডিগ্রি থেকে বেশি হয়, কিন্তু 180 ডিগ্রি থেকে কম হয়। এবার দেখো এখানে চলে আসলো আমরা চতুর্ভুজ। চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামুদ্রিক চিত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ মানে এক কথায় চারটা বাহু দ্বারা ঘেরা থাকলে ওকে চতুর্ভুজ বলবো। চাই বর্গক্ষেত্র হোক, আয়তক্ষেত্র হোক, রম্বস হোক, কাইট হোক, চাই ট্রাপিজিয়াম হোক, এগুলো সবই হচ্ছে চতুর্ভুজ। দেখো ক খ ক খ গ ঘ, এটা একটা চতুর্ভুজ। এখানে ক খ একটি চতুর্ভুজ, ক খ, দেখতে পাচ্ছ, ক খ খ গ গ ঘ, ক খ চারটি বাহু, ক খ চারটি শীর্ষবিন্দু, এই জন্য চারটি কোণ। তাহলে দেখো চতুর্ভুজ অনেক রকম হতে পারে, চতুর্ভুজ অনেক রকম হতে পারে বা হতে থাকে, চতুর্ভুজ অনেক রকম হয়ে থাকে। এখানে দেখো আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, অর্থাৎ দৈর্ঘ্য ও প্রস্থগুলি পরস্পর সমান ও প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে। এখানে ক খ গ ঘ একটি আয়তক্ষেত্র, এর ক খ বা গ ঘ দেখো, এখানে ক খ গ ঘ এগুলো সবই একটি আয়তক্ষেত্র, সবই একটি আয়তক্ষেত্র। তাহলে এইভাবে আমরা আয়তক্ষেত্র পড়ে নিলাম, তোমরা এগুলো পড়বা। এরপরে দেখো আমাদের কি আছে, এরপরে আমাদের আছে দেখো এখানে ক খ গুলো, যে ক খ আর গ ঘ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। আর ক খ গ ঘ চারটা কোণই 90 ডিগ্রি হয়। এটা কি রে, আয়তক্ষেত্রে চারটা কোণই 90 ডিগ্রি হয়। তাহলে দেখতে পাচ্ছ স্টুডেন্টস, তোমরা এখানে তোমরা তো একদিনে এগুলো পড়তে পারবে না, এগুলো ধীরে ধীরে তোমরা 2-3 দিনে এই ভিডিওটাকে পার্ট কেটে কেটে খাতায় লিখে লিখে এগুলো করো। আর আমি তো বুঝিয়ে দিচ্ছি কি, যেমন বর্গক্ষেত্র দেখো, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, এই যে ক খ গ ঘ, এই যে ক খ খ গ গ ঘ ঘ ক, এগুলো সবই বাহু। এই বাহু প্রত্যেকটা বাহু আবার সমান, প্লাস কোণগুলো যে এখানে ক খ গ কোণ প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। তাহলে বলছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান, ও কোণগুলি সবই 90 ডিগ্রি বা সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এখানে ক খ গ ঘ একটি বর্গক্ষেত্র, এর ক খ বা খ গ বা গ ঘ বা ক ঘ, আবার ক খ গ ঘ 90 ডিগ্রি। সামান্তরিক, সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, বিপরীত কোণগুলি পরস্পর সমান কিন্তু একটি কোণও 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল ও বিপরীত কোণগুলি পরস্পর সমান কিন্তু একটি কোণও 90 ডিগ্রি নয়, তাকে সামান্তরিক বলে। এখানে ক খ গ ঘ একটি সামান্তরিক, দেখো ক খ গ ঘ একটি সামান্তরিক, এর ক খ বা গ ঘ আর একটি সমান্তরাল, ক খ গ ঘ এ সমান্তরাল, ক ঘ আবার খ ঘ। দেখো দুটো বা তার বেশি সরলরেখাকে যদি পরস্পর থেকে দূরে রেখে উভয় দিকে বাড়ানো হয়, যদি তারা কখনো না মিলিত হয়, তখন ওই সরলরেখাগুলোকে সমান্তরাল। বাস্তব উদাহরণ রেল লাইন, যেমন দেখো সমান্তরাল সরলরেখা এরকম দুইটা সরলরেখা, তাহলে রেল লাইন যাচ্ছে, রেল লাইনটাই দুইটা পরস্পর কোনোদিন মিলবে না, যদি দুইটা কোনোদিন না মিলে তখন তারা সমান্তরাল সরলরেখা বলবো। কি বলবো? সমান্তরাল সরলরেখা বলবো। এইভাবে আমরা করবো। এরপরে দেখো রম্বস, রম্বস হচ্ছে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান। দেখো এই যে ক, ছবিটা দেখো একটু, এই যে ক খ খ গ গ ঘ ঘ ক, এগুলো প্রত্যেকটা কিন্তু রম্বসের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। দেখো বাহু পরস্পর সমান কিন্তু বিপরীত কোণগুলি পরস্পর সমান্তরাল। এই যে এই কোণটার সাথে এই কোণটা কিন্তু, আর এই কোণটার সাথে এই কোণটা, বলছে পরস্পর সমান্তরাল, একটি কোণ 90 ডিগ্রি নয়, তাকে কিন্তু রম্বসের কোণগুলো 90 ডিগ্রি নয়, এটার সাথে এটা সমান হতে পারে, কিন্তু 90 ডিগ্রি নয়। আবার কর সাথে গ সমান, এই যে এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, কিন্তু একটি কোণও 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি হবে না। রম্বসের বাহুগুলো সমান, এই বাহুগুলো সমান কিন্তু বিপরীত কোণগুলো সমান, কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে না, এটাকে আমরা রম্বস বলবো। এরপরে চলে আসো আমাদের বৃত্ত। বৃত্ত বলছে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব রেখে ওই বিন্দুর চারদিকে যদি একটি বক্ররেখা টানা হয়, তখন ওই জ্যামিতিক ক্ষেত্রকে বৃত্ত বলে। ওই জ্যামিতিক ক্ষেত্রকে আমরা কি বলবো? বৃত্ত বলে। এখানে ক বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয়েছে। ক কে কেন্দ্র করে বৃত্ত, এখানে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র বরাবর যে রেখা টানা হয় তাকে ব্যাস বলে। এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত ব্যাস, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। যে এই অর্ধেকটা, এটাকে ব্যাসার্ধ বলে, এই ছোটটাকে। আর বক্ররেখার কোনো একটি অংশকে চাপ বলে, বক্ররেখার কোনো একটি অংশকে চাপ বলে। দেখো তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পর্যন্ত বরাবর যে রেখা টানা হয় তাকে ব্যাস বলে, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে, আবার বক্ররেখা কোনো একটি অংশকে চাপ বলে। এই যে চাপ, এই যে চাপ। ছবিটা দেখলা, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাস, এই সরলরেখাটা হচ্ছে আমাদের ব্যাস। তাই এই দিক থেকে যাও, চাই এদিক থেকে যাও, যেদিক থেকে যাও ওটা ব্যাস, আর এই অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। আর একবারে যতটা করা যায় ওটা চাপ, একবারে যতটা করা যায় ওটা হচ্ছে আমাদের চাপ। দেখো অনুশীলনী,
অনুশীলনী 31। হ্যাঁ, এগুলো তো নিচের জ্যামিতিক বিষয়গুলি চিত্র দাও বললাম, এগুলো তোমরা দিক থেকে দেখে দেখে করে নিবা। বিন্দু, স্থল, রেখা, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ, সমকোণ। হ্যাঁ, চাঁদার সাহায্যে কোণ মাপা হয়, চাঁদার সাহায্যে কোণ মাপা হয়। দেখো শূন্যস্থান পূরণ করেছে, বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, বিন্দু শুধুমাত্র আমাদের কি আছে, অবস্থান আছে। তাহলে বলছে রেখার ড্যাশ প্রকার, রেখা কয় প্রকার আমাদের, রেখা দুই প্রকার। হ্যাঁ, রেখার ড্যাশ আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, রেখার আমাদের শুধু দৈর্ঘ্য আছে, কি আছে আমাদের, দৈর্ঘ্য আছে। এখানে দেখো রেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। বলছে সমকোণের মান 90 ডিগ্রি, সমকোণের মান 90 ডিগ্রি। স্থলকোণের মান ড্যাশ থেকে ড্যাশ, স্থলকোণের মান ড্যাশ থেকে বেশি কিন্তু 180 থেকে কম। দেখো স্থলকোণের মান আমাদের হয়ে যাবে 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম। স্থলকোণের মানটা কত হবে, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। সরলকোণের মান হবে 180 ডিগ্রি, সরলকোণের মান হবে 180 ডিগ্রি। দেখো বর্গক্ষেত্রের 4টি কোণই 90 ডিগ্রি করে হবে, কত করে হবে, 90 ডিগ্রি করে হবে। প্রতিটা কোণ। আয়তক্ষেত্রের 4টি কোণ, প্রতিটা কোণই কত, 90 ডিগ্রি করে হবে, এটাও 90 ডিগ্রি করে হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ আমাদের 60 ডিগ্রি করে হবে, কত করে, 60 ডিগ্রি করে হবে। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হয়, একটি কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয়। তখন আমাদের দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, কি বলে আমাদের, অতিভুজ বলে। দেখো বিষমবাহু ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান, কি অসমান। এখানে বলছে বর্গক্ষেত্র আর রম্বসের পার্থক্য শুধু কোণে, কারণ বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, রম্বসেরও 4টা বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি করে, কিন্তু রম্বসের বিপরীত কোণগুলি সমান। আর 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রি হবে না। নিচের বিষয়গুলি কাকে বলে লেখো, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, প্রবৃদ্ধ কোণ, সমকোণী ত্রিভুজ, বৃত্ত, এগুলো সবই শেখানো হলো তোমাদেরকে, এগুলো তোমরা করবা। এরপরে আমরা চলে যাবো প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তর। এখানে দেখো বলছে এমসিকিউ মাল্টিপুল চয়েস কোশ্চেন। এখানে দেখো এমসিকিউ 1 সেট, সঠিক উত্তরটি পাশে টিক চিহ্ন দাও। তো আমরা এগুলোকে করবো, এগুলোকে আমরা করবো। আলোটা একটু কমে গেছে আমাদের, তোমরা দেখে নিবা একটু আর লাইট টাইট দিয়ে। দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 9, কত, 9, খ নাম্বারটা। এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 2 এর খ নাম্বারটা, 1। খ নাম্বারটা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে 100, 3 ক, 3 ক। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 ক, আমাদের 3 ক। তারপর দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9, খ নাম্বারটা। খ নাম্বারটা আমাদের 4 খ। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের এই যে গ নাম্বারটা, 1 আর 3টা 0, 1 আর 3টা 0। 1 আর 3টা 0। এই হচ্ছে ব্যাপার। তারপর আমাদের দেখো 6 নাম্বারটা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, এই যে গ নাম্বারটা। গ নাম্বারটা আমাদের। তাহলে কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 4টা 9। এত সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান কত, 4 আর 3টা 0, যে ক নাম্বারটা 7 ক, 7 ক 400। তাহলে কি এত সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান হলো 400। এত সংখ্যাটিতে 4 এর প্রকৃত মান 4 খ, 8 এর খ, 8 এর কি, এত এর 4 এর প্রকৃত মান, 4 এর প্রকৃত মান মানে 4 নিজেই, 4 নিজেই, যে 4 খ, 8 এর খ, 8 এর আমার হবে খ। যদি বলতে স্থানীয় মান তাহলে 400 হতো, আর যদি প্রকৃত মান বলছে তাহলে নিজস্ব মানটা 4। কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা গেলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে 9 এর পর। জোড় সংখ্যা, কি সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা হবে। তারপর দুই সংখ্যা বা বস্তু পরস্পর সমান দেখানো চিহ্ন, পরস্পর যদি সমান বা দেখা যাচ্ছে, দুটি সংখ্যা বা বস্তুকে পরস্পর সমান দেখানো চিহ্ন হচ্ছে যে ক, 10 এর ক, 10 ক। দুটি সংখ্যা বা বস্তুকে পরস্পর সমান দেখানো হচ্ছে 10 ক, 10 ক। দুটি সংখ্যা বা বাহু পরস্পরকে অসমান দেখানো হচ্ছে 11 ক, 11 ক, 11 ক। বুঝতে পারছো, 11 ক। তাহলে দুটি সংখ্যা বা বস্তুকে পরস্পর সমান দেখানো হয় এই চিহ্ন দিয়ে, ক দিয়ে। আর দুটি সংখ্যা বা বাহু পরস্পরকে অসমান চিহ্ন দেখা যায় এই যে 11 ক দিয়ে। তাহলে এইভাবে আমরা করবো, এগুলোকে এইভাবে আমরা করবো। তারপরটা দেখো 12 নাম্বারটা বলছে যে যোগের সংক্ষিপ্ত নিয়ম। যোগের সংক্ষিপ্ত নিয়মকে গুণ বলে, কি বলে, গুণ বলে। গুণ বলে, আমাদের গুণ বলে। নামতা জানলে গুণ বা ভাগ করা সুবিধা হয়, কি হয়, সুবিধা হয়। এই যে ক নাম্বারটা হবে 13 ক, সুবিধা হয়। 14 নাম্বারটা বলছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে
তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে, দেখো তিন অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা তিনটা নয় আর এক যদি যোগ করে দিই আমরা, তাহলে আমাদের হয়ে যাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। পেয়ে যাবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক নাম্বার হয়ে যাবে 14 ক, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 15 যোগ করতে হয় আমাদের, হ্যাঁ যোগ যদি আমরা করি তাহলে আমাদের ডান দিক থেকে করতে হবে, ডান দিক থেকে করতে হবে। হ্যাঁ দেখো বিয়োগ করতে হয় আমাদের, বিয়োগ করতে হবে আমাদের আবার এটাও 16, 16 আমরা আমাদের খ হয়ে যাবে, ডান দিক থেকে হয়ে যাবে। আমাদের বিয়োগটাও ডান দিক থেকে করতে হবে। হ্যাঁ ডান দিক থেকে করতে হবে। তারপর আমাদের দেখো 999 এর পরের সংখ্যাটি আমাদের কত হবে, এটা তোমরা ভাবো একটু। এটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের। 999 এর পরে সংখ্যাটি এক যোগ করতে হবে, তাহলে এক আর তিনটা শূন্য হবে, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। হ্যাঁ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কত? ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি আমাদের হবে 2। কত হবে আমাদের? 2 হবে, যে 2। হ্যাঁ 2, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি আমাদের 2। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি আমাদের কত? ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি আমাদের হয়ে যাবে 1। ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হবে আমাদের 1। হ্যাঁ সব থেকে ছোট ও ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হচ্ছে 1। হ্যাঁ তারপর বলছে এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি কত? এক অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি আমাদের দেখো এই যে 9। কত? 9। তাহলে এইভাবে করবা। এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত? এক অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি 8। কত আমাদের? 8। এত এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, এই যে 8 6 4 দিয়ে 8 6 আর 6 4 দিয়ে 23 এর ক, 23 এর ক। তাহলে এটা হয়ে যাবে আমাদের 24 বলছে এত এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 2 4 6 8, 2 4 6 8, এই যে খ নাম্বারটা 24 এর খ। বলছে 100-র মধ্যে 10 কত বার আছে? 10 10 110 বার, ছ নাম্বারটা। হ্যাঁ ছ নাম্বারটা এটা হবে 10 বার, তাহলে 25 এর খ। হ্যাঁ এইভাবে আমরা এগুলোকে করবো। 25 এর খ। তোমরা একদিনে দেখবে না ভিডিওটা, 2-3 দিনে দেখো। এটা ক্লাস আমাদের 3 চলছে। হ্যাঁ ক্লাস 3 অঙ্কগুলো করছি আমরা। হ্যাঁ তারপর আমাদের দেখতে হবে। আবার চলে আসলো এমসিকিউ। দেখো এমসিকিউ আমাদের 2 নাম্বার এমসিকিউ আমাদের। দেখো এমসিকিউ নিচের প্রশ্নগুলির 3টি করে উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। তাহলে দেখো 1 নম্বরটা আমাদের কি বলছে? অজুতের ঘরের অজুতের ঘরের অঙ্কটি দেখো অজুতের ঘরের অঙ্কটি আমাদের বলছে হাজারের সাথে সম্পর্ক। কার সাথে? হাজারের সাথে, মানে একের ক, একের ক। হ্যাঁ একের ক। তারপর 2 নম্বরটা তো বলছে যে নিযুতের ঘরের অঙ্কটি যে লক্ষ্যের সাথে, কার সাথে সম্পর্ক? লক্ষ্যের সাথে সম্পর্ক, লক্ষ্যের সাথে। এটা হবে খ নম্বরটা, 2 এর খ। 3 নম্বরটা বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বাদ দিলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত? 10। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1। হ্যাঁ তাহলে 3 এর খ, 1 হবে 1। হ্যাঁ 1। তারপর বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে আমাদের কত হবে? তো 1 অঙ্কের বাদ দিলে এটা 9 হবে, 9। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10 আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। 10 থেকে 1 বাদ দিলে 9 হবে, 4 এর ক, 4 এর ক। 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা 2। 5 এর খ, 5 এর খ, 2 হবে 2। 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি দেখো 6 এর ক, 6 এর ক। এটা হবে আমাদের 7। 7। তারপর পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত? পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 2। কত আমাদের? 2। 2 হচ্ছে পার্থক্য। পরপর দুটি বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 2। 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত আমাদের? 7। 1 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হচ্ছে 7। আর পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের পরপর দুটি সংখ্যা হচ্ছে 2। কত? 2। 9 নাম্বারটা বলছে এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। দেখো এটা দিয়ে বৃহত্তম সাজাতে হবে আর ক্ষুদ্রতম সাজাতে হবে। তাহলে বৃহত্তম 9 9 1 আর ক্ষুদ্রতম 1 1 9। এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 792, এই যে ক নাম্বারটা হবে। কত নাম্বারটা হবে? ক নাম্বারটা। 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা কি বলছে? 10 নম্বরটা বলছে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত? 10 নম্বর হচ্ছে আমাদের 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হচ্ছে 98। কত? 98। 2 অঙ্কের 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 11 ক, 11 ক আমাদের 97। কত আমাদের? 97। তারপর বলছে সরলের ক্ষেত্রে আগে করতে হয় আমাদের কার কাজ? আগে করতে হয় আমাদের রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনীর কাজ। সরলের ক্ষেত্রে আগে করতে হয় আমাদের রেখা বন্ধনীর কাজ। 12 খ, 12 খ। তোমরা এগুলো করে নিবা।
কোনো সংখ্যার গুণিতক, কোনো সংখ্যার গুণিতক আমাদের, সেটা আমাদের কি অসীম, গুণিতকের কিন্তু সংখ্যা অসীম, আর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, আর গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট, অনির্দিষ্ট। এইভাবে আমরা করলাম। এরপরে আমরা পরের দেখি, দেখো কি বলছে এখানে, বলছে কোনো সংখ্যার, কোনো যদি আমাদের সংখ্যার গুণনীয়ক কি হবে, নির্দিষ্ট, কি হবে, নির্দিষ্ট। কোনো সংখ্যার গুণনীয়ক আমাদের কি হবে, নির্দিষ্ট হবে। কোনো সংখ্যার গুণনীয়ক আমাদের নির্দিষ্ট, নির্দিষ্ট। তারপর বলছে কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট, ক নাম্বারটা 15। দেখো 100 ইন্টু 10 মানে এখানে 1000, 1000 মানে 15 ক, 15 ক হয় যে এটা হলো। বলছে যাকে গুণ করা হয় তাকে বলে, দেখো যাকে আমাদের গুণ করা হয় তাকে আমরা কি বলি, গুণ্য বলি, গুণ্য বলি, গুণ্য বলি। দেখো 16 ক, বলছে যাকে দিয়ে গুণ করা হয় তাকে বলে, 17 নম্বরটা আমাদের খ, গুণক বলা হয়, গুণক। তাকে কি বলা হয়, গুণক। যাকে দিয়ে আমরা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। দেখো গুণ করে যা পাই, গুণ করে আমরা যা পাই তা হলো গুণফল, কি হয়, গুণফল পাই। বলছে যাকে ভাগ করা হয় তাকে বলে, যাকে আমরা ভাগ করি তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ভাজ্য। কি বলি আমরা, ভাজ্য বলি, ভাজ্য বলি। তারপর দেখো 20 নম্বরটা বললাম, তাকে দিয়ে ভাগ করা হয় তাকে 20 খ, ভাজ্য। 21 দেখো ভাগ করলে যা পাই, ভাগ করলে আমরা যা পাই সেটা হচ্ছে আমাদের ভাগফল। কি পাই আমরা, ভাগফল পাই। 21 গ, 21 গ ভাগ হলো আমাদের, দেখো 22 নাম্বার ভাগ হলো আমাদের একটা বিয়োগের, ভাগ হলো বিয়োগের সংযুক্ত রূপ, বিয়োগের সংযুক্ত রূপ। গুণ হলো যোগের সংযুক্ত রূপ, গুণ হলো যোগের সংযুক্ত রূপ। এই হচ্ছে ব্যাপার, যোগের সংযুক্ত নিয়ম বা সংযুক্ত রূপ। গুণ হলো যোগের সংযুক্ত রূপ, মানে 23 ক, 23 ক। সকল সংখ্যারই গুণনীয়ক, সকল সংখ্যারই গুণনীয়ক কত হবে, 24 গ। এক এক সবার মধ্যে এক কমন আছে, সবার মধ্যে এক কমন আছে, সবার মধ্যে এক কমন আছে। গ নাম্বারটা হবে সকল সংখ্যারই গুণনীয়ক অবশ্যই এক, এক সবার মধ্যেই আছে, এক সবার মধ্যেই আছে। তারপর বলছে যে যে সংখ্যার শেষে 0 বা 5 আছে তাকে আমরা কি দিয়ে ভাগ করবো, 5 দ্বারা বিভাজ্য, তাকে আমরা 5 দ্বারা বিভাজ্য বলবো, 5 দ্বারা। দেখো 25 গ নাম্বারটা 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। দেখো MCQ 3, নিচের প্রশ্নগুলি 3টি করে উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। যেমন 1 নম্বরটা বলছে ক্ষুদ্রতম সংখ্যা গঠনে 0 বসে, ক্ষুদ্রতম সংখ্যা গঠনে আমাদের 0 বসে, দেখো একের পর, একের পর ক্ষুদ্রতম সংখ্যা গঠনে 0 বসে একের পর। তারপর বৃহত্তম সংখ্যা গঠিত হয় শুধু এই যে 2 এর খ, 2 এর আমাদের খ, তারপর কি হয় 9, 9। দেখো বৃহত্তম সংখ্যা দিয়ে গঠিত হয় শুধু 9 দিয়ে গঠিত হবে, বৃহত্তম সংখ্যা 9 দিয়ে গঠিত হবে। তারপর আমাদের দেখো, তারপর আমাদের কি আছে, বলছে যে 0, 0 এর স্থানীয় মান আর প্রকৃত মান, আমাদের হবে 0, 0 স্থানীয় মান আর প্রকৃত মানটা হবে আমাদের 0। ক, 3 ক, 3 ক। কোন সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মান, কোন সংখ্যার কোন অঙ্কের স্থানীয় মানের 4 ক পরিবর্তন হয়, স্থানীয় মানের পরিবর্তন হয়, স্থানীয় মানের পরিবর্তন হয়। তারপর বলছে 5, দেখো কোন সংখ্যার এককের স্থায়ী অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মান, এককের স্থায়ী অঙ্কটির স্থানীয় মান আর প্রকৃত মান আমাদের হয়ে যায়, যেটা আমাদের হবে 5 খ সমান, স্থানীয় মান আর প্রকৃত মান দুটাই সমান হয়, সমান হয়ে যায়। 0 হলো একটা আমাদের কি সংখ্যা, 0 হলো আমাদের একটা নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা, এই মৌলিক না, যৌগিক না, বা কোনো না, বা প্লাস মাইনাস কোনো না, নিরপেক্ষ সংখ্যা, এটা হলো নিরপেক্ষ সংখ্যা। 7, ভগ্নাংশের উপরের অংশটিকে বলে লব বলা হয়, 7 খ, লব বলে, লব উপরেরটাকে লব আর নিচেরটাকে হর, তাহলে 7 খ, 7 খ। দেখো ভগ্নাংশের নিচের অংশটিকে বলা হয় হর, 8 খ, হর বলা হয় হর। 9, ভগ্নাংশের বাম দিকে পূর্ণ সংখ্যা থাকলে তাকে বলে, বাম দিক থেকে যদি পূর্ণ সংখ্যা থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কি বলা হয় আমাদের, মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ কয় প্রকার, ভগ্নাংশ 3 প্রকার। ভগ্নাংশ আমাদের 3 প্রকার, 10 ক, 3 প্রকার। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। এগুলো আগে পড়ানো হয়েছে তোমাদেরকে। 11 নম্বরটা দেখো, ভগ্নাংশের লব হর থেকে ছোট হলে
ভগ্নাংশের যদি লবটা হর থেকে ছোট হয় তাহলে আমরা তাকে কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। 11 খ প্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের লব হর থেকে বড় হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ। 12 গ 12 আমাদের কি ভগ্নাংশের লব হর থেকে বড়, লবটা হর থেকে বড়, তাহলে এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। লবটা যদি হর থেকে বড় হয়ে যায় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। 12 গ অপ্রকৃত ভগ্নাংশকে নিয়ে যাওয়া যায় মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশে 13 আমাদের দেখো খ মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়। মিশ্র ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়। দেখো এতকে বের করো, এতকে যদি আমরা বের করি তাহলে আমাদের দেখো 4 দুগুণ 8, 9/4 খ নাম্বারটা হবে। কত নাম্বারটা হবে আমাদের? এটা খ নাম্বারটা হবে। খ নাম্বারটা হবে আমাদের। এইভাবে করবো, এইভাবে আমরা করবো। দেখো তারপর বলছে 15 নাম্বারটা কি বলছে? এতকে মিশ্র ভগ্নাংশ 4 দুগুণ 8, একবার নিয়ে খ নাম্বারটা হবে। এটা খ নাম্বারটা, এটা হচ্ছে এতকে মিশ্র ভগ্নাংশ 2 পূর্ণ 1 4। খ নাম্বারটা হচ্ছে আমাদের খ। 16 1/5 2/5 মানে 3/5, 3/5 মানে 16 ক নাম্বারটা হবে। 16 ক, 16 ক নাম্বারটা হবে এই যে 3/5। এভাবে আমরা এগুলোকে করব। তারপরে দেখে নাও কি আছে আমাদের। তারপরে এখানে আমাদের আছে 3/5 1/5, এটাকে লসাগু করলে 2/5, 2/5 17 খ 2/5। তারপর আমাদের 18 নম্বরটা 18.5 মানে 5/10, 5/10 মানে কাটাকাটি করলে এটাই হবে 18 নম্বরটা। 18 নম্বরটা আমাদের কোন নাম্বারটা হবে? 5/10 হবে। কাটাকাটি করে নাই, 5/10 হবে। 19 নম্বরটা এখানে বলছে, তাহলে এখানে 5/100 হয়ে যাবে। এটা যদি খ নাম্বারটা হয়ে যাবে আমাদের খ। 20 নাম্বারটা 0.4, তাহলে এখানে 4/10 এই যে এটা হয়ে যাবে 20 ক। 20 ক। তারপর 21 নম্বরটা আমাদের দেখো, 21 নম্বরটা আমাদের বলছে 1/10 মানে যে 0.1, 0.1 21 ক। তারপর 22 1/100 মানে কি খ নাম্বারটা 0.01, 0.01 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক। এগুলো শেখানো হয়েছে তোমাদের। দেখো এমসিকিউ সেট 4। এমসিকিউ সেট 4। নিচের প্রশ্নগুলি 3টি করে উত্তর দেওয়া আছে, যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। দেখো বলছে বিন্দুর শুধুমাত্র আমাদের কি আছে? অবস্থান আছে, অবস্থান আছে মানে 1 ক। রেখা আমাদের প্রধানত আমাদের দুই রকম, দুই প্রকার। কয় প্রকার? দুই রকম, একটা সরলরেখা একটা বক্ররেখা, সরলরেখা আর বক্ররেখা। তাহলে 2 এর গ নাম্বারটা হবে রেখার ক্ষুদ্রতম অংশকে আমরা কি বলি? রেখার ক্ষুদ্রতম অংশকে আমরা বলি বিন্দু। কি বলি আমরা? বিন্দু বলি, বিন্দু বলি। রেখার ক্ষুদ্রতম অংশকে আমরা বিন্দু বলবো, বিন্দু বলবো। 4 নাম্বার আমাদের, 4 নাম্বার বলছে বক্ররেখার উপর দিয়ে রেখা টানা হলো। বক্ররেখার উপর দিয়ে যদি রেখা টানা হয় তাহলে আমরা বক্ররেখায় পাবো। বক্ররেখার উপর দিয়ে যদি রেখা টানা হয় তাকে বক্ররেখায় পাবো, বক্ররেখায় পাবো। বক্ররেখায় পাবো। এইভাবে আমরা বুঝলাম। দেখো 5 নাম্বারটা আমাদের কি বলছে? বলছে ত্রিভুজ বাহু হিসাবে কয় প্রকার? 3 প্রকার। ত্রিভুজ বাহু হিসাবে আমাদের কয় প্রকার? 3 প্রকার। তাহলে আমাদের হচ্ছে 5 ক, 5 ক। ত্রিভুজ কোণ হিসাবেও 3 প্রকার, এই যে 6 খ, 6 খ। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, এই যে 7 খ, 7 খ। তারপর বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর, বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর সমান, এই যে 8 খ, 8 খ। তারপর আমাদের রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য শুধু রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য শুধু কোথায় হয়? রম্বসের সাথে বর্গক্ষেত্রের পার্থক্য কোণে, কোণে। 9 আমাদের খ নাম্বারটা হবে কোণের মাধ্যমে। কারণ রম্বসের বর্গক্ষেত্রের কোণগুলি প্রতিটি 90 ডিগ্রি, আর রম্বসের কোণগুলি কিন্তু 90 ডিগ্রি হয় না। বাহুগুলি সমান হয় বর্গক্ষেত্রের আর রম্বসের, কিন্তু বিপরীত কোণগুলো সমান হয়। রম্বসের বিপরীত কোণগুলো সমান হয়। রম্বসের কোণগুলি 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি নয়। 10 ক 90 ডিগ্রি নয়। বর্গক্ষেত্রের কোণগুলি সবই 90 ডিগ্রি করে হয়, প্রতিটা কোণই 90 ডিগ্রি করে হয়। তাহলে 11 গ, 11 গ। বলছে সমকোণী ত্রিভুজ একটি আমাদের অবশ্যই 90 ডিগ্রি কোণ থাকে একটা কোণ। 12 ক একটা কোণের মান 90 ডিগ্রি হবে। আর সূক্ষ্মকোণের মান সবসময় 90 ডিগ্রি থেকে কম হবে, 90 ডিগ্রি থেকে কম হবে। 13 ক, 13 ক আমাদের 90 ডিগ্রি থেকে কম হবে। তারপর বলছে সরল কোণের মান 180 ডিগ্রি, সরল কোণের মান 180 ডিগ্রি। আয়তক্ষেত্রের সকল কোণই 90 ডিগ্রি করে হয়, প্রতিটা কোণই 90 ডিগ্রি করে হয়। প্রতিটা কোণে আমাদের 90 ডিগ্রি করে হয়। প্রতিটা কোণে আমাদের 90 ডিগ্রি করে হয়। এই যে হচ্ছে ব্যাপার। এইভাবে তাহলে তোমরা এগুলো দেখলা। এরপরে নমুনা প্রশ্ন দেখো।
নমুনা প্রশ্ন এখানে বলছে যে আগের সংখ্যাটি দেখো 324 323। হ্যাঁ, এখানে বলছে এত আগে করতে হবে, এগুলো তোমরা বাড়িতে করবা। এই যে দেখে নাও, সময় 38 মিনিট 50 নাম্বার। 38 মিনিট, এটাকে তোমরা নিজে নিজে খাতা কলমে করবা। নিজে নিজে খাতা কলমে করবা। এই যে দেখো পরের সংখ্যাটি লেখো। হ্যাঁ, এখানে এই যে এত এত আছে। হ্যাঁ, এত এত আছে আমাদের, দেখো এগুলো দেখো, এগুলো টুকে নিয়ে তোমরা করবা। মাঝের সংখ্যাটি লেখো। হ্যাঁ, এই যে যে তারপর কথায় লেখো 4-এর ক খ। তারপর অঙ্কে লেখো 5-এর 8,508। তারপর 7,002। এই যে তারপর ফাঁকা করে গিটার দেন লেস দেন চিহ্ন বসাতে বলছে, তোমরা এগুলো করবা। তারপর এখানে যোগ করো, 7-এর গুলো যোগ, 7-এর ক খ এগুলো টুকে টুকে তোমরা নিজে নিজে করো যোগ। এগুলো নমুনা প্রশ্ন উত্তর। 8-এর বিয়োগ করো, এই যে ক খ গ করতে হবে। যেমন 9 গুণ করো ক খ, এবার ভাগ করো, এই যে ক খ এগুলো করতে হবে। তারপর আবার আছে দেখো, নমুনা প্রশ্নপত্র 2, সময় এই যে 80 মিনিট 50 নাম্বার। ফেকের ক বলছি নিচের সংখ্যাগুলি 5-এর স্থানীয় মান বের করো, তোমরা এগুলো দেখে দেখে করবা। এই যে ক খ, এই যে গ। এত সংখ্যাটির প্রতিটি অঙ্কের স্থানীয় মান বের করে যোগ করে দেখাও, এই যে সংখ্যাটি 2। তারপর অঙ্কে লেখো 4,02,002। খ নম্বরটা 7,26,304। কথায় লেখো, এই যে 4-এর ক খ। বাদে মানের নিম্নক্রমে সাজাও, মানের নিম্নক্রমে সাজাও। দেখো ক খ এগুলো ছোট থেকে বড়। ছোট থেকে বড়। ক নাম্বারটা খ নাম্বারটা দেখে নাও। তারপর দেখো যোগফল বের করো। 6-এর ক এটা করতে হবে, খটা করতে হবে, এই যে গটা করতে হবে আমাদের। গটা করতে হবে। দেখো 7-এর বিয়োগফল বার করো। 7-এর ক খ গ দেখতে পাচ্ছ, এগুলো সব বিয়োগ করতে হবে। তারপর সরল করো। সরল দেখো এখানে, এটাকে করতে হবে, যোগগুলোকে একদিকে করতে হবে, বিয়োগগুলোকে একদিকে, যোগগুলোকে যোগ, বিয়োগগুলোকে যোগ, লাস্টে বিয়োগ আবার। ছ নম্বরটা করবা। পরিচ্ছন্নতার জন্য 1 নম্বর আছে, পরিষ্কার করে লেখার জন্য, পরিষ্কার লেখার জন্য 1 নম্বর। তাহলে দেখো নমুনা প্রশ্নপত্র 3, সময় 80 মান। দেখো গুণফল নির্ণয় করো, আছে ক নাম্বারটা, খ নাম্বারটা, গ নাম্বারটা, এগুলো তোমরা করবা। ধারাবাহিক গুণ করো, ধারাবাহিক গুণ শিখেছিলাম। প্রথম 4 দিয়ে দুটাকে গুণ করতে পারবে, যেটা আসবে ওটার সাথে এটা, তারপরে যেটা আসবে এটা, এইভাবে করতে করতে যাবো। এগুলো করানো হয়েছে ক্লাসে, তোমরা দেখবা। তারপর 3 সংক্ষেপে গুণ করো, এগুলো ঢালা গুণ করতে হবে। ক খ দেখো 4 গুণকে ভেঙে গুণফল নির্ণয় করো। এগুলো ভেঙে ভেঙে গুণ করতে বলছে। ভাগ করো, ভাগশেষ নির্ণয় করো, যে 5-এর ক খ নাম্বারটা। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নাম্বারটা, একটি গমের বস্তায় গম ছিল এত কেজি, তাহলে এতটি বস্তায় কত গম ধরবে। তাহলে এগুলো এগুলো তোমরা করবা নিজে নিজে। দেখো এত এত অঙ্ক দ্বারা ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল ও বিয়োগফল বার করো। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, এটা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিতে হবে প্রয়োজন্য। তারপর নমুনা প্রশ্নপত্র 4 সরল করো। এগুলো এগুলো করতে হবে। নিচের কোন সংখ্যাগুলিকে 5 দিয়ে বিভাজ্য। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, জোড় সংখ্যা কাকে বলে। এভাবে করতে হবে। বিজোড় সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি। সংখ্যাগুলি গুণিত বের করে, এই যে দেখো। এগুলো করবা। এগুলো করবা, এগুলো করবা, এগুলো গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে, এগুলো লেখানো হয়েছে তোমাদের। তারপর চলে আসো নমুনা প্রশ্নপত্র 5 নাম্বার সেট। দেখো 1-এর গুলো কি বলছি, নিচের ভগ্নাংশগুলি কোনটি ভগ্নাংশ লেখো, কি কোনটি মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে পরিণত করো, অপ্রকৃত ভগ্নাংশে লেখো। যোগ করো, এগুলো দেখো ভগ্নাংশের যোগ বলছে। 4-এর গুলো যোগ, 4-এর ক খ গ ঘ। বিয়োগ করো ক খ গ ঘ। বিয়োগ করবা এগুলো। তারপর 7-এর দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নাম্বারটা এগুলোকে করবা, খ নাম্বারটাকে এগুলোকে করবা। এইভাবে আমরা করব। তারপর দেখো নিচের নমুনা প্রশ্নপত্র 6, কোনটি ছোট কোনটি বড় লেখো। 1-এর ক, 1-এর খ, গ ঘ। তারপর সামান্য ভগ্নাংশে পরিণত করো। দশমিক ভগ্নাংশে পরিণত করো। যোগ করো খ গ। তারপর 5-এর বিয়োগ করো, 5-এর ক খ গ। তারপর কোনটি ছোট কোনটি বড় বের করো, এই যে। তারপর নমুনা প্রশ্নপত্র 7, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। সময় এত 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 এত। এভাবে করতে হবে এগুলোকে। তারপর দেখো দেখো কিলোমিটার। 2-এর ক বলছে কিমি আর মিটার, এগুলোকে যোগ করতে বলছে। খ নাম্বারটা দেখো কিগ্রা আর গ্রার মধ্যে যোগ করতে বলছে। 3-এর ক নাম্বারটা দেখো কিমি মিটার কিগ্রা গ্রা, এগুলো করতে গুণ বের করতে বলছে।
পয়েন্টের 1.04 ইন্টু 9। খ নম্বরটা দেখো, গ নম্বরটা দেখো, ভাগফল বের করো। দেখো এখানে 8.8 ভাগ 8। খ নম্বরটা দেখো 8.8, এগুলো। গ নম্বরটা দেখো একই। মিটার, 5 কিমি এত মিটার মানে 5,700 মিটার। 10 কিমি এত মিটার 10,070 মিটার। এগুলো করতে হবে। নমুনা প্রশ্নপত্র 8। দেখো দিনে পরিণত করো। 5 বছর 60 দিন, হ্যাঁ, যে খ নম্বরটা 6 বছর 3 মাস। তারপর সেকেন্ডে পরিণত 4 মিটার 35 সেকেন্ড। হ্যাঁ, দুইয়ের ক, খ। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো বাহু হিসাবে ত্রিভুজের কটি ভাগে ভাগ করা আছে? 3টি ভাগে ভাগ করা আছে। কোন কোন হিসাবে ত্রিভুজের কটি ভাগে? 3টি ভাগে। আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান বা সমান্তরাল। হ্যাঁ, এবং কোণগুলি প্রতিটা 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। বর্গক্ষেত্র যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ সমান তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। সমকোণী ত্রিভুজ যে কোণের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অতিভুজ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। নিচের জ্যামিতিক চিত্রগুলি, অতিভুজ, নিচের জ্যামিতিক চিত্রগুলি ছবি দাও। বিন্দু, সরলরেখা, তল, আয়তক্ষেত্র, রম্বস, প্রকৃত, প্রবৃদ্ধ কোণ, সামান্তরিক, বর্গক্ষেত্র, এগুলোকে আমাদের করতে হবে। তাহলে এইভাবে আমরা এগুলোকে করলাম। তাহলে তোমরা বুঝে গেলা। আজকে ক্লাস 3 এই পর্যন্ত থাক। তোমরা এগুলো একদিনেতে পারবা না, যত টাকা করে পারবা। এই ভিডিওটাকে থামিয়ে থামিয়ে ওই পর্যন্ত আবার নতুন করে করতে থাকো। তোমাদের এখানে যদি এই চ্যানেলটাকে, আমার আসির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আশা করি অঙ্ক এখানে সব সলভ হয়ে যাবে। কোনো প্রবলেম থাকবে না, তোমরা সব অঙ্কই পারবা। তোমরা আমার চ্যানেলটাকে, আসির ম্যাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো, যেন আমি আরো ভিডিও বানাতে উৎসাহ হই। আর আমি প্রি অঙ্কুর থেকে ক্লাস 10 পর্যন্ত সব অঙ্ক করাবো। ধীরে ধীরে কম্পিটিটিভ এক্সামেরও অঙ্ক করাবো এখানে। ইংরেজি গ্রামারও পড়াবো। আশা করি তোমাদের এখানে সবই আস্তে আস্তে পাই যাবা। এখানে পেয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের। আজকের মতো বেস্ট অফ লাক।